স্বাগত ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। ডিজিটাল ওয়ার্ল্ড 2020 নিয়ে অ্যাম্বাসেডর নাই। সব সরকারি তথ্য জমা হবে কেন্দ্রীয় ডেটা সেন্টারে। জাতীয় পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ফ্রন্টিয়ার টেকনোলজি। সমাজবিজ্ঞানে পড়েও ফেসবুকের নেটওয়ার্ক ডিরেক্টর বাংলাদেশের শিপন। হ্যাকারদের চোখ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে। স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে ইরানি বিজ্ঞানীকে হত্যা। জিওনির 2 কোটি ফোনে ম্যালওয়্যার, 4 কর্মীর জেল জরিমানা। এবং পিরামিডের তালা খুলতে চেয়েছিলেন নিউটন। যাচ্ছি বিস্তারিত খবরে। ডিজিটাল ওয়ার্ল্ড 2020 নিয়ে অ্যাম্বাসেডর নাইট। বিষয়ভিত্তিক 24টি সেমিনার ছাড়াও মিনিস্টারিয়াল কনফারেন্স, প্রদর্শনী, সম্মাননা, ভার্চুয়াল মুজিব কর্নার ও ভার্চুয়াল মিউজিক্যাল কনসার্টের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে ডিজিটাল ওয়ার্ল্ড 2020। বুধবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টিপারপাস হলে ভার্চুয়াল অংশগ্রহণে সপ্তম আসরের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন দেশের বাংলাদেশি রাষ্ট্রদূতদের নিয়ে সোমবার রাতে অনুষ্ঠিত হল অ্যাম্বাসেডর নাইট। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে আসন্ন ডিজিটাল ওয়ার্ল্ডের অ্যাম্বাসেডর নাইটে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। During these 3 days, during this Digital World 2020, we will organize webinars, business-to-business matchmaking sessions, ministerial conference. On 9th of December, Honorable President Abdul Hamid is going to inaugurate the summit, and on 10th of December, Honorable ICT Advisor, the Architect of Digital Bangladesh, he will present keynote presentation on socially distanced, digitally connected in a ministerial conference. And this summit will close on 11th of December. So I would like to invite all the ambassadors and high commissioners from home and abroad to participate and register yourself in this summit. প্রায় 50টি দূতাবাস ও 35টি অনুমোদিত মিশনের রাষ্ট্রদূত ও কনসুলাররা ছাড়াও বাংলাদেশে অবস্থিত কূটনৈতিক মিশন সমূহের প্রতিনিধিরা অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন। বক্তব্য রাখেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব সহ আরও অনেকেই। সব সরকারি তথ্য জমা হবে কেন্দ্রীয় ডেটা সেন্টারে। সরকারি সব তথ্য বাধ্যতামূলকভাবে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কের জাতীয় ডেটা সেন্টারে রাখতে হবে। দেশি বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তি পর্যায়ের ডেটাও সরকারি এই ডেটা সেন্টারে টাকা দিয়ে সংরক্ষণের বিষয়টি অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের সংশোধিত খসড়ায় ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে এ বিষয়ে অবহিত করেন। তিনি জানান, এখন থেকে কেউ আর মন্ত্রণালয় ও বিভাগে সার্ভার করতে পারবে না। বাংলাদেশে যত ডেটা আছে তার সব কালিয়াকৈরের মেগা ডেটা সেন্টারে রাখতে হবে। এমনকি বিদেশি এবং বেসরকারি প্রতিষ্ঠানের ডেটাও কালিয়াকৈর ডেটা সেন্টার কোম্পানির অধীনে সংরক্ষণ করতে হবে। কোনো কারণে যদি কালিয়াকৈরে দুর্যোগ হয়, সব ডেটা যশোরের ব্যাকআপ সেন্টার থেকে উদ্ধার করা যাবে। সরকারি এই ডাটা সেন্টারের ডেটা সংরক্ষণ করলে মালিক ছাড়া অন্য কারো তা দেখার কোনো সুযোগ থাকবে না বলে নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ সচিব। জাতীয় পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ফ্রন্টিয়ার টেকনোলজি। গবেষণা উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে জাতীয় পাঠ্যক্রমে ফ্রন্টিয়ার টেকনোলজি অন্তর্ভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে আইসিটি বিভাগ। এরই মধ্যে গত সপ্তাহে ফ্রন্টিয়ার প্রযুক্তির 5টি বিষয়ের কৌশলপত্রের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সিঙ্গাপুর ফিনটেক ফেস্টিভ্যালের উদ্ভাবনমুখী বাংলাদেশের সমন্বিত ডিজিটাল অর্থনীতি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। Our investment in research and innovation. The government is establishing National Innovation Agency, which will work to build an ecosystem and conducive policy environment with the support of industry, research labs, universities, and entrepreneurs. We have also built around 5,000 Sheikh Russell digital labs across the country and are building 8,000 more to help train our youth both at school and college level. 5 of our strategies, National AI Strategy, National Blockchain Trust Strategy,
national robotics strategy, Internet of Things strategy, and microprocessor design strategy. ICT division is leading in each of these frontier tech areas in facilitating R&D, skill development, and ensuring the inclusion of these technologies in our national curriculum through discussions with Education Ministry. এ ধরনের উদ্যোগের মাধ্যমেই দেশে ভবিষ্যতের প্রযুক্তি বিজ্ঞানী ও নেতার আত্মপ্রকাশ ঘটবে বলে মত প্রতিমন্ত্রীর। The primary focus of Digital Bangladesh Vision has been on innovation. In 2010, we innovated Union Digital Centers, which is a public-private partnership model for service delivery to the last mile, for which we have received many international awards. In 2010, our leadership had the foresight to understand the impact of mobile financial services, and we approved the policy that led the innovative solution and to the evolution of MFS in Bangladesh, resulting in companies like bKash, which is one of the top mobile financial platforms in the world. We already had an ecosystem where almost 90 million people are using mobile financial services. When ride-sharing was getting popular in the region, we supported local startups, and that resulted in our local ride-sharing giant Pathao, which has raised over $100 million in foreign investment. ইউনাইটেড নেশনস ক্যাপিটাল ডেভেলপমেন্ট ফান্ডের কান্ট্রি প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনসিডিএফ SHIFT প্রোগ্রাম ম্যানেজার রাজীব কুমার গুপ্ত। ভার্চুয়াল অনুষ্ঠানে কোভিড-19 পরবর্তী আইসিটি রোডম্যাপ তুলে ধরেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সিইও টিনা জেবিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনসিডিএফ এর গ্লোবাল লিড ফ্রান্সিও কোপিয়েনি। সমাজবিজ্ঞানে পড়েও ফেসবুকের নেটওয়ার্ক ডিরেক্টর বাংলাদেশের শিপন হায়াত শহীদ শিপন মৌলভীবাজারের কোলাউড়ার বরমচাল ইউনিয়নের প্রত্যন্ত গ্রামের এই তরুণ এখন বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নেটওয়ার্ক অপারেশন ডিরেক্টর। শিপন জানিয়েছেন, চাকরি শুরু করেছিলেন টিএনটিতে। 2 মাস আগে ফেসবুক থেকে তাকে ডাকা হয়, একবার ভিডিওর মাধ্যমে ও 2বার সামনাসামনি ইন্টারভিউয়ের মাধ্যমে তিনি ফেসবুকে নিয়োগ পেয়েছেন। কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক করে কিভাবে বিশ্বমানের আইটি স্পেশালিস্ট হয়ে উঠলেন সে কথাই জেনে নেওয়া যাক এই অদম্য জয়ের কণ্ঠে। মানুষের ইচ্ছার বাইরে কিছু নেই। ইচ্ছা শক্তি হচ্ছে গিয়ে সবচেয়ে শক্তিশালী এলিমেন্টস হচ্ছে গিয়ে একজন মানুষের জীবনে যেটা কাজ করে। সোশ্যাল সায়েন্স থেকে দেখলাম আমার সোশ্যাল সায়েন্স দিয়ে কোনো কাজ হবে না। হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রী সোশ্যাল সায়েন্স পড়তেছে। এটা দিয়ে কি হয় আমরা সবাই জানি, একটা ইটস এ সাইকেল অফ সোশ্যাল সায়েন্স। ইট ডাজন্ট প্রডিউস এনিথিং। আমি ইংল্যান্ড এসে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ে মুভ করার জন্য প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে MCSE, মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ার, এবং CCNA, সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। ওইটা সিসকো একাডেমি আছে বিভিন্ন জায়গায়। সেখানে গিয়ে আমি যে একাডেমিতে করলাম ওটা 1 ইয়ার কোর্স ছিল। আমি ওই 1 বছরের মধ্যেই আমি CCNA MCSE করি প্রপারলি। তারপরে গিয়ে আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ে BSc শুরু করি। BSc করতে গিয়ে আমি 1 বছরের এক্সামশন পেয়েছিলাম, তো মাত্র এডিশনাল 2 ইয়ার্স পরে আমি BSc পেয়ে যাই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিংয়ে। তারপরে আমি চাকরিতে জয়েন করি আর কি AT&T-তে। কর্মজীবনে জাতিসংঘের বেশ কয়েকটি প্রকল্পেও কাজ করেছেন তিনি। বিশ্বের সবচেয়ে শীর্ষ প্রতিষ্ঠানে থাকলেও তার মন পড়ে আছে দেশের মাটিতে, আর এ কারণেই শিগগিরই বাংলাদেশে বিশ্বমানের একটি আইটি বহুজাতিক প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তিনি। ফেসবুকে আমার কার্যক্রম হচ্ছে গিয়ে নতুন চাকরি। তো আমার রোল হচ্ছে গিয়ে ফিউচার রোডম্যাপ ক্রিয়েশন ফর নেটওয়ার্ক টেকনোলজি। আগামী 5 বছর 10 বছরে টেকনোলজিক্যাল চেঞ্জ কি আসবে এবং সেই হিসেবে আমাদের পরিকল্পনা এখনই করতে হবে। এটা হচ্ছে গিয়ে আমার কাজ। আমি ইউরোপ বেসড, লন্ডন বেসডই। ইউরোপে আমার রোল সীমাবদ্ধ থাকবে, বাংলাদেশে আমার কিছু না। তবে বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন, যেহেতু বাংলাদেশে আমি বড় হয়েছি, বাংলাদেশের প্রতি আমার দায়বদ্ধতা আছে। সে দেশে আমি পড়াশোনা করেছি এবং বড় হয়েছি। সেই বড় হওয়ার সেই দায়বদ্ধতা থেকেই বাংলাদেশে
একটা বহুজাতিক আইটি কোম্পানি আমরা কয়েকজন সাস্টিয়ান মিলে করছি। ইনশাআল্লাহ সেই গুড নিউজও শীঘ্রই শেয়ার করতে পারবো। তো যাতে বাংলাদেশের ইয়াং জেনারেশন চাকরি পায়, বাংলাদেশে চাকরির সুযোগ তৈরি হয় এবং বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে কন্ট্রাক্ট দিতে পারে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। নজর দিচ্ছি দেশের বাইরে, হ্যাকারদের চোখ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে। কয়েকদিনের ব্যবধানে উড়োজাহাজ শিল্প বা এভিয়েশন ইন্ডাস্ট্রিতে হ্যাকারদের হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্বের তৃতীয় বৃহৎ উড়োজাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমব্রায়ারও রয়েছে। সম্প্রতি র্যানসাম ম্যালওয়্যারে আক্রান্ত হয় সুইজারল্যান্ড ভিত্তিক হেলিকপ্টার প্রতিষ্ঠান কপ্টার। এর কিছুদিন পর ব্রাজিল ভিত্তিক প্রতিষ্ঠান এমব্রায়ার হ্যাকারদের সাইবার হামলার শিকার হয়। প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম জেডডি জানিয়েছে, র্যানসামওয়্যার ম্যালওয়্যারের মাধ্যমে প্রতিষ্ঠানটির ডেটাবেজ সিস্টেম লক করে দেয় হ্যাকাররা। এর বিনিময়ে অর্থ চাইলেও অর্থ দিতে অস্বীকৃতি জানায় এমব্রায়ার কর্তৃপক্ষ। পরবর্তীতে বিকল্প পন্থায় তথ্য পুনরুদ্ধার করলে হ্যাকাররা প্রতিশোধ নিতে হ্যাক হওয়া তথ্য ডার্ক ওয়েবে বিক্রির উদ্দেশ্যে আপলোড করে। এর আগে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে গত বছরের মাঝামাঝি সময়ে ঘটে বড় ধরনের র্যানসামওয়্যার আক্রান্তের ঘটনা। সেই সময়ে এয়ারক্রাফট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এএসসিওকে বেলজিয়াম, জার্মানি, কানাডা এবং যুক্তরাষ্ট্রে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হতে হয়। স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে ইরানি বিজ্ঞানীকে হত্যা। ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেহকে হত্যায় স্যাটেলাইটের সাহায্য নেওয়া হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট নিয়ন্ত্রিত একটি মেশিন গানের সাহায্যে গত সপ্তাহে তাকে হত্যা করা হয়। ইরানের বিপ্লবী গার্ডি বাহিনীর ডেপুটি কমান্ডার আলী ফাদাভির বরাত দিয়ে মেহের নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হয়েছে। তাকে লক্ষ্য করে অস্ত্র তাক করাই ছিল। হামলাকারীরা সুযোগের অপেক্ষায় ছিল এবং সুযোগ পাওয়া মাত্রই ফাখরিজাদেহকে গুলি করা হয়। রোববার এক বিবৃতিতে ফাদাভি বলেন, স্যাটেলাইট নিয়ন্ত্রিত ওই মেশিন গান থেকে মোট 13টি গুলি ছোড়া হয়েছে। হামলাকারীরা খুবই সূক্ষ্মভাবে এই হামলা চালিয়েছিল। গাড়িতে ফাখরিজাদের মাত্র কয়েক ইঞ্চি দূরেই ছিলেন তার স্ত্রী, কিন্তু তিনি হামলা থেকে বেঁচে গেছেন এবং গুলি এসে ফাখরিজাদেহকে আঘাত করেছে। তিনি বলেন, সে সময় 11টি গাড়ি ফাখরিজাদেহ এবং তার স্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত ছিল। শীর্ষ এই পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর পর থেকেই তার মৃত্যু নিয়ে নানা রকম তথ্য সামনে আসছে। একটি পিকআপ থেকে রিমোট কন্ট্রোল মেশিন গান দিয়ে যে বা যারা এই হামলা চালিয়েছে তারা ইতোমধ্যেই ইরান ছেড়ে পালিয়েছে বলেও বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। জিওনির 2 কোটি ফোনে ম্যালওয়্যার, 4 কর্মীর জেল জরিমানা। চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান জিওনি তাদের 2 কোটির অধিক ফোনে ট্রোজান হর্স ম্যালওয়্যার ইনস্টল করে দিয়েছে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির 4 কর্মীর বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা প্রদান করেছে দেশটির আদালত। জিওনি তাদের ইনস্টল করা ম্যালওয়্যারের মাধ্যমে ওইসব ডিভাইসে বিজ্ঞাপন দেখিয়ে আয় এবং ব্যবহারকারীদের অনুমতি ছাড়াই বিভিন্ন ম্যালওয়্যার কার্যক্রম পরিচালনা করে আসছিল। কথিত স্টোরি লক স্ক্রিন অ্যাপ ব্যবহার করে সফটওয়্যার আপডেটের মাধ্যমে জিওনির সহযোগী প্রতিষ্ঠান দ্য সেনজেন টেকনোলজি কোম্পানি লিমিটেড এই ট্রোজান হর্স ডিভাইসগুলোতে ইনস্টল করেছিল। 2018 সালের ডিসেম্বরে সর্বপ্রথম ডিভাইসটি আক্রান্ত হয় এবং 2019 সালের অক্টোবর পর্যন্ত এই প্রোগ্রামটি 2,17,50,000 ডিভাইসে সক্রিয় ছিল। প্রায় 1 বছরে জিওনি এই ম্যালওয়্যারের মাধ্যমে প্রায় $4.2 মিলিয়ন আয় করেছে। এই ঘটনা প্রমাণিত হওয়ার সাথে জড়িত 4 কর্মীকে 3 থেকে 3.5 বছর জেল এবং প্রত্যেককে 2 লাখ চাইনিজ ইউয়ান জরিমানা করা হয়েছে। তবে হতাশার কথা হলো, অধিকাংশ কম দামি স্মার্টফোন নির্মাতা একই কাজ করে থাকে। এর মধ্যে ইনফিনিক্স, টেকনোর মতো মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠানও রয়েছে। পিরামিডের তালা খুলতে চেয়েছিলেন নিউটন, স্যার আইজাক নিউটন। এখন গতিবিদ্যা নিয়ে তার ভাবনা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করেছে দুরন্তভাবে। পাশাপাশি বিশ্বকে নতুনভাবে এগিয়ে নিয়েছে মাধ্যাকর্ষণ তত্ত্ব। তবে মৃত্যুর 200 বছর পর তার আরও একটি চিন্তা এখন সকলের সামনে এসেছে। প্রকাশিত নিউটনের হাতের লেখা সেই নোটের কিছু অংশ পুড়ে গিয়েছিল পোষা কুকুর ডায়মন্ডের কারণে। অপ্রকাশিত নোটের মাধ্যমে জানা গেছে 1680 দশক থেকেই পিরামিড নিয়ে নিউটন গবেষণা করতে শুরু করেন। তবে তার সেই গবেষণাকে সেই সময় স্বীকৃতি দেয়নি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। তার চিন্তাভাবনা শুধু মিশর নয়, গোটা বিশ্বকে প্রভাবিত করেছিল। বিশ্বের বাজারে কিভাবে পিরামিড নিজেকে বহু বছর অক্ষত রাখবে তাও ছিল তার গবেষণায়।
স্থাপত্য শিল্পে তার সেই চিন্তা আজও সমৃদ্ধ করেছে বিশ্বকে। 17 দশকে পিরামিড নিয়ে তার গবেষণা অন্যদের থেকে তাকে আলাদা করেছিল। অঙ্কের সঙ্গে পদার্থবিদ্যার মিশেলে তিনি পিরামিডকে তৈরি করেছিলেন। তার লেখা 3 পৃষ্ঠার সেই এলোমেলো নোটে তারই প্রমাণ মিলেছে। নিউটনের বিশ্বাস ছিল পিরামিডের মধ্যে গভীর রহস্য লুকোনো রয়েছে। সেজন্যই তাকে হয়তো বর্তমান প্রজন্ম দ্য লাস্ট ম্যাজিশিয়ান হিসেবে মনে রেখেছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।